ওয়েট ওয়েট ওয়েট, কোথায় যাচ্ছ? এখানে দাঁড়াও। তোমরা কি একদিনের এই দৈনন্দিন জীবন থেকে হাঁপিয়ে গেছো? তোমাদের কি চাই একটু রিফ্রেশমেন্ট? হ্যাঁ, সবার চাই। আমাদের জীবনে আমরা কি একইভাবে চলতে থাকি, একইভাবে কাজ করতে চাচ্ছি, একইভাবে যা হচ্ছে হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের জীবনকে দিতে হবে কি একটা রিফ্রেশমেন্ট। সেই রিফ্রেশমেন্ট কিভাবে দেব? চেঞ্জের দ্বারা। কিভাবে? যেইভাবে আমরা দেব সেন্টেন্সকে একটা রিফ্রেশমেন্ট, কি করে? না, ভয়েস চেঞ্জের দ্বারা। তাহলে আজকে আমাদের টপিক কি? ভয়েস চেঞ্জ, যেটা হচ্ছে সেন্টেন্সের একটা রিফ্রেশমেন্ট পুরো আমাদের জীবনের মতো। চলো তাহলে আজকে আমরা শিখে নেব ভয়েস চেঞ্জ কিভাবে শিখতে হয়। পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, জানতে হলে ভয়েস চেঞ্জ পুরো। ঠিক আছে, চলো এগিয়ে যাই। ভয়েস চেঞ্জ, ভয়েস মানে গলার ভয়েস না, কিন্তু ভয়েস মানে কি? ভয়েস মানে হচ্ছে এক ধরনের সেন্টেন্সকে আরেকটা রূপ দেওয়া। কিভাবে? আমরা ট্রান্সফরমেশনে শিখেছিলাম না, যে স্ট্রাকচার পরিবর্তন করে কিন্তু মিনিং পরিবর্তন করে না। এখানেও কিন্তু কোর মিনিং এর কোনো পার্থক্য হবে না, শুধু হবে কি স্ট্রাকচারের বলার ধরনটা আলাদা। কিভাবে? দেখে নেব এটাতে। Voice change is a fundamental grammatical transformation that alters the relationship between the subject, the verb in a sentence without changing core meaning. দেখো, core meaning এর কিন্তু কোনো পরিবর্তন হবে না। কি হবে? সাবজেক্ট আর অবজেক্টের ইন্টারচেঞ্জ হবে, আর ভার্ব কি বসবে? ওই সাবজেক্ট অবজেক্ট অনুযায়ী, পার্সন অনুযায়ী আমরা কিন্তু ভার্ব বসাবো। ঠিক আছে, এই ভয়েস চেঞ্জ দু ধরনের হয়। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস আমাদের দিতে পারে, আবার কিন্তু প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসও আমাদের দিতে পারে। তাহলে এই দুই যে ভয়েস, এই যে সেন্টেন্সকে আমরা দু ধরনের চেঞ্জ করব, সেটাই আজকে শিখবো আমরা এই ভয়েস চেঞ্জের চ্যাপ্টারে। তাহলে চলো অ্যাক্টিভ প্যাসিভ কিভাবে হচ্ছে আমরা দেখে নিই। দেখো, এখানে বলেই দিয়েছে টু টাইপস, আমি এক্ষুনি বললাম অ্যাক্টিভ এন্ড প্যাসিভ। তাহলে অ্যাক্টিভ ভয়েস কি? In the active voice, the subject performs the action, যেটা verb, upon the object. It is generally the most direct and common way of speaking. আমরা ডাইরেক্ট ভাবে যে কথাটা বলবো, যেটা কি হবে সাবজেক্ট অবজেক্ট ডিরেক্টলি ভার্বকে ইন্ডিকেট করবে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস কি? এর উল্টোটা হবে। তাহলে কি? মানুষটা কিভাবে কাজটা করছে বা কাজটা কার দ্বারা করা হচ্ছে, এইভাবে যে ঘুরিয়ে বলাটা, এটাই হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ এন্ড প্যাসিভ। ওকে, দিস ইজ দ্য টু টাইপস। প্যাসিভ ভয়েস একইভাবে সেন্টেন্সে দেওয়া আছে। ইন দ্য প্যাসিভ ভয়েস দ্য সাবজেক্ট রিসিভস দ্য অ্যাকশন। তাহলে কি সাবজেক্ট এখানে অ্যাকশনটাকে গ্রহণ করছে, ভার্বটাকে কি গ্রহণ করছে। ঠিক আছে, ওখানে ভার্বটাকে ইন্ডিকেট করছিল, এখানে কিন্তু গ্রহণ করছে। ওকে, the focus shifts to the object or the action itself. The original subject is often moved to the end of the sentence or omitted entirely. তাহলে কি হবে? অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে আসবে, সাবজেক্টটা কি হবে? অবজেক্টের জায়গায় চলে যাবে। কোনো কোনো ক্ষেত্রে সাবজেক্টটা আবার মুছে যেতেও পারে। ভার্বটা কি হবে? তখন ওই অবজেক্ট থেকে ভার্বটা আমাদের পার্সন বা টেন্স অনুযায়ী কি হবে? চেঞ্জ হবে। আরেকটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা কিন্তু মেন ভার্বের অলওয়েজ পাস্ট পার্টিসিপল ফর্ম করব, যেটাকে আমরা কি বলি? V3 বা ভার্বের থার্ড ফর্ম। ওকে, চলো তাহলে আমরা একটা এক্সাম্পলের সাহায্যে বুঝে নিই কি বলে। দেখো, এখানে একটা এক্সাম্পল কি দেওয়া আছে, দ্য ফুটবল ওয়াজ কিকড বাই দ্য বয়। এটা কিসে আছে? এটা প্যাসিভ ভয়েসে আছে। তাহলে কি এটাই কি হচ্ছে? দেখো, এটাই কিন্তু রিসিভ করছে। তাহলে কি হচ্ছে? ফুটবলটা কি করা হচ্ছে? কার দ্বারা? ছেলেটার দ্বারা মারা হচ্ছে। প্যাসিভ ভয়েসে এটা বলছে, অ্যাক্টিভ ভয়েসে কিন্তু ডাইরেক্ট বলছিল। দেখো, দ্য বয় কিকড দ্য ফুটবল, তাহলে ছেলেটি ফুটবলটিকে লাথি মারলো। ঠিক আছে, তাহলে দেখো এটা ডাইরেক্টলি যেমন বয়টাই বলে দিচ্ছে, এখানে কিন্তু ফুটবলটা ছেলেটার দ্বারা লাথি মারা হচ্ছে, এখানে কিন্তু একটু জাস্ট ঘুরিয়ে বলা হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে অ্যাক্টিভ প্যাসিভের পার্থক্যটা কি হচ্ছে আমাদের। তাহলে অ্যাক্টিভে আমরা কি করছি? ডাইরেক্ট সাবজেক্ট এখানে বসাচ্ছি, ভার্ব নরমালি আছে, আর ফুটবল অবজেক্ট এটা আছে। কিন্তু প্যাসিভের ক্ষেত্রে কি হচ্ছে? এই অবজেক্টটা আমার চলে আসছে সাবজেক্টের জায়গায়,
দ্য ফুটবল। এই কিকটা কিসে আছে? পাস্ট টেন্সে আছে। এটা যদি কিকড না হয় আমার কিক হতো, ধরো আমি এটা কিক আছে, তাহলে কি করব, আমি এই পার্সনটা অনুযায়ী বি ভার্ব ইউজ করব। তাহলে এখানে আমি কিক ধরে যদি বি ভার্বটা ইউজ করি তাহলে এটা কি হবে? এটা ইজ হবে। এখানে যেহেতু কিকড করা আছে তাই কিন্তু এখানে দেখো ওয়াজ করা আছে। এটাকে যদি আমি কিক ধরে চলি, এটা যদি V1 ধরে চলি, তাহলে কিন্তু আমি এখানে কি বসাবো? ইজ বসাবো। ঠিক আছে, কেন বসাবো না? ফুটবলটা একটা, এখানে ফুটবলটা একটাই, কিন্তু পাস্ট টেন্স যেহেতু আছে সেখানে আমরা ওয়াজ ইউজ করছি, কারণ পাস্ট টেন্সে আমরা জানি যে সিঙ্গুলার হলে ওয়াজ আর প্লুরাল হলে ওয়্যার, আর এখানে প্রেজেন্ট টেন্স আমরা কি করে থাকি? সিঙ্গুলার হলে ইজ আর প্লুরাল হলে আর, আই এর ক্ষেত্রে এম। ওকে, তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমি ইজ ধরে চললাম, কিক থেকে ইজ দিলাম। এবার ইজ কি হবে? আমরা বলেছি কি মেন ভার্বে কিন্তু অলওয়েজ আমরা থার্ড ফর্ম করব, তাহলে এটার কি করব? আমরা V3 করব। V3 কি? কিকড, কিকড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কিক থেকে কি করলাম? কিকড হবে। তারপরে আমরা একটা বাই দেব, যেটা অ্যাড এজেন্ট হিসাবে আমাদের ভয়েস চেঞ্জে কাজ করে, তাহলে এখানে একটা বাই বসাবো, বাই দা বয়। এখানে যদি আই থাকতো তাহলে মি বসতো, হি থাকলে হিম, সি থাকলে হার। আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে কি থাকলে কি হয়, সাবজেক্টিভ ফর্মে অবজেক্টিভ ফর্মে। দেখো সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ ফর্ম, তাহলে এখানে আই থেকে মি হয়, হি থেকে হিম হয়, সি থেকে হার হয়, দে থেকে দেম, উই থেকে আস। তাহলে এটা কিন্তু তোমাদের মাথায় রাখবে, তোমরা কিন্তু এটা খাতায় তুলে নেবে, নোট করে নেবে, বা তোমরা কিন্তু একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। তাহলে এগুলো আমাদের মাথায় রাখতে হবে। এখানে যেহেতু নাম আছে, ওরকম কোনো ওয়ার্ড নেই, তাই কিন্তু নামটাই ওদিকে বসে যাবে কি ডাইরেক্ট দা বয়। তাহলে ক্লিয়ার? যখন নাম দিয়ে দেবে আমি নামটা দিয়ে দেব, যদি নাম না থেকে এগুলোর মধ্যে কোনো একটা থাকে তাহলে আমি কিন্তু অবজেক্টিভ ফর্মে এগুলো বসাবো, কারণ সাবজেক্টিভ ফর্মে আমার এগুলো থাকে, অবজেক্টিভ ফর্মে কিন্তু আমার চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এটাই হলো তাহলে আমাদের মেইনলি ভয়েস চেঞ্জ। তাহলে টেন্সের খালি আমাদের এখানটাই দেখতে হবে যে কোন টেন্সে আছে, সেই অনুযায়ী কিন্তু আমরা বি ভার্বটা ইউজ করব, মেন ভার্ব না। মেন ভার্ব কিন্তু অলওয়েজ ভয়েস চেঞ্জে থার্ড ফর্ম হয়, সেটা যেই টেন্সেই থাকুক। ওকে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে অলওয়েজ ভার্বের থার্ড ফর্ম হয় ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। তাহলে এই হলো আমাদের কিন্তু মেন ভয়েস চেঞ্জ। এবার এই হিসাবেই আমাদের সব টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জ গুলো চেঞ্জ হতে থাকবে। যেমন এখানে দেখে নিই একটু, দেখো এখানে রুলস আলাদা করে দেওয়া আছে। রুলস অলরেডি ওটাতে যা পড়িয়েছি সেটাই এখানে জাস্ট তোমাদের একটু আলাদা করে ভেঙে ভেঙে দেওয়া আছে, বাকি একই রুলস একই নিয়মে আমাদের কিন্তু চলে যাবে। আমরা এখানে একটু দেখে নিই। To transform an active sentence into a passive sentence, follow these steps. তাহলে এই যে স্টেপ গুলো এখানে করা আছে, এই স্টেপ অনুযায়ী অ্যাক্টিভ থেকে প্যাসিভ হবে, যেটা আমি আগে তোমাদের অলরেডি আগের পেজটাই করিয়ে দেখিয়েছি। একই জিনিস এইখানে আলাদা এক্সাম্পলের সাহায্যে আলাদাভাবে বোঝানো আছে। ওকে, চলো দেখো প্রথম কি করতে হবে? আইডেন্টিফাই সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আগে চিনতে হবে, কোনটা কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট, কোনটা ভার্ব করতে হবে। তারপর কি করতে হবে? সোয়াপ সাবজেক্ট এন্ড অবজেক্ট। এস মানে সাবজেক্ট আর ও মানে কিন্তু অবজেক্ট। তাহলে সাবজেক্টকে অবজেক্টের জায়গায়, অবজেক্টকে সাবজেক্টের জায়গায়, যে ওখানে যেটা বললাম একই জিনিস। যেমন দেখো এখানে কি দেওয়া আছে, দেখো শি রোট আ লেটার। তাহলে সে একটা লেটার লিখেছিল, দেখো এটা পাস্ট টেন্স আছে, রোট মানে পাস্ট টেন্স, রাইট থাকলে এটা প্রেজেন্ট টেন্স হতো। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে? ইন্টারচেঞ্জ করতে হবে প্রথম সাবজেক্ট অবজেক্ট। ঠিক আছে, প্রথম চিনতে হবে, তাহলে আমরা চিনে নিলাম। তাহলে সিটা সাবজেক্ট, রোডটা হচ্ছে ভার্ব, আর এ লেটারটা অবজেক্ট। আমরা চিনলাম প্রথম, ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ, সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করব, তাহলে এ লেটারটা অবজেক্ট, এ লেটারটা দেখো এখানে নিয়ে চলে আসলাম, অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসলাম। তারপরে কি করব? দেখো আমরা বি ভার্ব নেব, কি অনুযায়ী? না এটা কোন টেন্স সেই অনুযায়ী আমরা বি ভার্ব নেব। যেহেতু এখানে পাস্ট টেন্স আছে আর এ লেটারটা সাবজেক্ট হিসাবে এখানে আসলো, তার মানে এটা কি সিঙ্গুলার, তাহলে এখানে কি হবে? ওয়াজ। তাহলে দেখো এ লেটার ওয়াজ হবে এখানে। তারপরে সাথে কি করতে হবে? ভার্বের থার্ড ফর্ম করতে হবে। ভার্ব কোনটা? রোট। রোট এর ভার্ব ফর্ম কি হয়? থার্ড ফর্ম রিটেন।
তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, এ লেটার ওয়াজ রিটেন এখানে দেওয়া আছে। সেকেন্ড স্টেপ কি বলছে দেখো, অ্যাড করতে হবে একটা এজেন্ট, যেটা কি বাই। আমি আগের পেজটাতে একই জিনিস বলেছি, সেটাই এখানে স্টেপ বলছি। তারপরে কি করছি দেখো, তাহলে বাই দিয়ে যুক্ত করতে হবে। বাই দিয়ে যুক্ত করে কি করতে হবে, ওইখানে যেটা সাবজেক্ট ছিল ওটা অবজেক্ট হয়ে যাবে। দেখো আগের পেজে আমি তোমাদের বলেছিলাম না, সি থেকে কি হবে, তাহলে হার হবে, তাহলে সিটা কি হবে, এখানে হার হবে। তাহলে দেখো এখানে তাহলে এ লেটার ওয়াজ রিটেন বাই হার, বোঝা গেল? তাহলে এখানে বাই হার হলো। তাহলে বোঝা গেল স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা ভয়েস চেঞ্জকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করলাম। ঠিক আছে, প্রথম সাবজেক্ট অবজেক্ট ভার্ব চিনলাম, দ্বিতীয় কি করলাম, সাবজেক্ট আর অবজেক্টকে ইন্টারচেঞ্জ করলাম ওদের জায়গা অনুযায়ী। নেক্সট কি করলাম, ভার্ব অনুযায়ী যেই ভার্বটা কোন টেন্সে আছে সেই অনুযায়ী কি করলাম, বি ভার্ব দিলাম। কিভাবে, অবজেক্টটা যখন ওদিকে গেল ওটা তখন কোন এতে আসলো, সিঙ্গুলারে আসলো না প্লুরালে আসলো, সেই হিসাবে আমরা ওই মেন ভার্বের সঙ্গে কানেকশন করে কি করলাম, ওর সঙ্গে বি ভার্ব যোগ করলাম। নেক্সট কি করলাম, নেক্সট করলাম হচ্ছে মেন ভার্বের থার্ড ফর্ম করলাম। আমরা জানি ভয়েস চেঞ্জে অলওয়েজ মেন ভার্বের থার্ড ফর্ম করতে হয়, সেটা করলাম। নেক্সট কি অ্যাড করলাম, বাই অ্যাড করলাম। বাই অ্যাড করে তারপরে কি করলাম, তারপরে সাবজেক্টটা যেটা ছিল সেটা অবজেক্টের জায়গায় আসবে, কি ফর্মে আসবে না অবজেক্টিভ ফর্মে আসবে। অবজেক্টিভ ফর্মে আসলে কিভাবে চেঞ্জ করতে হয় সেই হিসাবে এখানে সি ছিল, তাই ওখান থেকে আমরা হার করেছি। ওকে, ক্লিয়ার? চলো দেখো এখানে তোমাদেরকে এটা একটা ছকের সাহায্যে আমি এবার দেখিয়ে দিয়েছি। ওই যে জিনিসটা আমি ওখানে বোঝালাম, তারপর স্টেপ বাই স্টেপ বোঝালাম, সেই একই জিনিসের এবার যে নিয়মটা, সেই নিয়মটা তোমাদেরকে এখানে দিলাম। তোমরা কিন্তু এই নিয়মটা লিখে নিতে পারো বা তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো সিম্পল প্রেজেন্টে কি থাকবে, সাবজেক্ট থাকবে অ্যাক্টিভে, ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে, অবজেক্ট থাকবে। প্যাসিভে করতে গেলে কি করব, অবজেক্ট দেব না, তারপর কি করব, মেন ভার্বের সাথে অবজেক্টটা এদিকে এসে টেন্স অনুযায়ী কি করব, হেল্পিং ভার্ব দেব বা বি ভার্ব দেব, মেন ভার্বের থার্ড ফর্ম করব। দেখো অ্যামিজার, তারপরে ভার্বের থার্ড ফর্ম করব, তারপর কি দেব, বাই দেব, তারপর কি দেব, সাবজেক্ট দেব। একইভাবে এখানে দেখো হি ইটস অ্যান অ্যাপল অ্যাক্টিভে আছে, তাহলে অ্যান অ্যাপল ইজ ইটেন বাই হিম, তাহলে হি থেকে হিম হয়, আমি আগেই বলেছি। একইভাবে দেখো এবার যদি কন্টিনিউয়াস টেন্সে থাকে, কন্টিনিউয়াস টেন্সে কি থাকলে কি করব, কন্টিনিউয়াস টেন্সে থাকলে একই জিনিস হবে, জাস্ট আমাদের একটা ছোট্ট চেঞ্জ হবে। বি ভার্বের পরে আমাদের কি করতে হবে, একটা বিইং অ্যাড করতে হবে। যেহেতু কন্টিনিউয়াস টেন্সে আইএনজি যুক্ত থাকে, তাহলে বি ভার্ব মানে বি ভার্বের সাথে আইএনজি যোগ, তাহলে কি হচ্ছে, হি ইজ ইটিং অ্যান অ্যাপেল, তাহলে অ্যান অ্যাপেল ইজ বিইং ইটেন বাই হিম। কারণ আমরা বলেছি কি ভয়েস চেঞ্জ অলওয়েজ থার্ড ফর্ম হবে, তো থার্ড ফর্ম ইটেন অলওয়েজ হয়ে গেল। আর এখানের আইএনজির জন্য আমরা কি করলাম, এখানে বি এর সাথে আইএনজি যোগ দিয়ে বিইং করলাম। এটা কন্টিনিউয়াস টেন্সের কাজ। এটা কিন্তু প্রত্যেকটা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে হবে যখন কন্টিনিউয়াস হবে। ওকে, চলো তারপরে একটা কি আছে, সিম্পল পাস্টে কি হবে, সিম্পল পাস্টে কি হবে, ভার্বের থার্ড ফর্ম থাকবে, ওখানে রোড ছিল তোমরা দেখেছো, রোডটা সেকেন্ড ফর্ম, কারণ ওটা কি পাস্ট ফর্মে ছিল। পাস্ট ফর্মে আমরা ভি টু থাকে, তারপরে আমরা যখন প্যাসিভে করি কি করি, ভি থ্রি করি। ঠিক আছে, আমাদের কিন্তু অ্যাক্টিভের সময় ভার্বের ফর্ম গুলো চেঞ্জ থাকবে, কিন্তু আমরা যখনই প্যাসিভ করব তখন কিন্তু অলওয়েজ আমরা ভি থ্রি করব। এটা কিন্তু মাথায় অতি অবশ্যই রাখবে। ঠিক আছে, দেখো তাহলে এখানে কি হবে, তারপরে প্যাসিভে গেলে কি হবে, ওয়াজ ওয়ার হবে, তারপর কি হবে, ভি থ্রি হবে, বাই হবে, সাবজেক্ট হবে। একই জিনিস হবে, জাস্ট ভার্বের একটু চেঞ্জ হবে টেন্স অনুযায়ী। এখানে দেখো হি এট, ওখানে ইট ছিল, এখানে কিন্তু এট হয়েছে, কেন, সেকেন্ড ফর্ম হয়ে গেছে এখানে। এট অ্যান অ্যাপল, প্যাসিভে কি হয়ে যাবে, অ্যান অ্যাপল ওয়াজ ইটেন বাই হিম, এখানে ইজ হচ্ছিল, ওখানে এখানে ওয়াজ হয়েছে। একই জিনিস কিন্তু জাস্ট একটু বি ভার্বটা চেঞ্জ হচ্ছে। সেম একই ভাবে দেখো সিম্পল ফিউচারে কি হচ্ছে, ফিউচার সিম্পলে কি হচ্ছে, সাবজেক্ট প্রথম আসছে, উইল শ্যাল আসছে, প্লাস ভি থ্রি আসছে, প্লাস অবজেক্ট আসছে। এখানে প্যাসিভে যখন আমরা করব তখন কি করব, শ্যাল উইল একই ভাবে আসবে, তার সাথে আমরা এখানে জাস্ট একটা জিনিস অ্যাড করব, ফিউচার টেন্সের ক্ষেত্রে বি। ওখানে কন্টিনিউয়াসে যেমন আমরা বিইং করছিলাম, এখানে কিন্তু বি করব। ভার্বের থার্ড ফর্ম অলওয়েজ হবে, থার্ড ফর্ম বাই সাবজেক্ট। এক্সাম্পল দেখে নি, হি উইল ইট অ্যান অ্যাপল, তাহলে এখানে দেখো উইল ইট, প্রথমে কি ছিল ইট, তারপরে এট, এখানে উইল ইট।
প্যাসিভে করলে কি করব, অ্যান অ্যাপল, উইল এর সাথে কি দেব আমরা, বি দেব। তাহলে আমরা ফিউচার টেন্সে যখনই করব তখন কিন্তু আমাদের বি অ্যাড করতে হবে। কন্টিনিউয়াসে যেমন বিইং অ্যাড করতে হচ্ছে আইএনজি এর জন্য, এখানেও কিন্তু ফিউচারের জন্য আমাদের বি অ্যাড করতে হবে। এটা কিন্তু অতি অবশ্যই মাথায় রাখবে। তারপরে থার্ড ফর্ম ইটেন, তারপরে বাই, তারপরে হিম। তো একই ভাবে সেম চেঞ্জই হচ্ছে, জাস্ট টেন্স অনুযায়ী একটু ছোট্ট ছোট্ট পরিবর্তন হচ্ছে। যেই ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলো তোমাদের কিন্তু একটু মাথায় রাখতে হবে। এগুলো কিন্তু মুখস্থ করার জিনিস না, এগুলো পুরোপুরি বোঝার জিনিস। এগুলো বুঝে নেবে আর নিজেদের মতো প্র্যাকটিস করবে। তোমাদের প্র্যাকটিস করতে গিয়ে কোনো কিছু যদি আটকায়, কোনো কিছু যদি ডাউট থাকে, কোনো কিছু যদি করতে না পারো, আমাদের কমেন্ট সেকশনে কিন্তু ওই ভয়েস চেঞ্জটা তোমরা কমেন্ট করে লিখে দেবে। আমরা কিন্তু অতি অবশ্যই সেটা তোমাদেরকে করে আবার রিপিটে পাঠাবো। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা কিন্তু খাতায় নোট করে নিতে পারো। তারপরে দেখো, এবার এক্সেপশনাল কেস কিছু আছে, স্পেশাল কেস। স্পেশাল কেস কেমন দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স গুলো যখন থাকবে সেখানে কিন্তু আমরা দেখবে অন্যভাবে একটু করব। কি রকম দেখে নি। ইম্পারেটিভ মানে কি, হয় আদেশ কমান্ড থাকবে বা রিকোয়েস্ট থাকবে। ঠিক আছে, commands often starts with a verb and imply a subject you. ঠিক আছে, the passive voice usually starts with let or uses you are requested or ordered to. কেমন ভাবে দেখো, অ্যাক্টিভে দিয়েছে কি শাট দ্য ডোর, তাহলে এখানে কি বলেছে, ভার্বের সাথে স্টার্ট হবে। শাট দ্য ডোর মানে কাকে বলছে, তোমাকে বলা হচ্ছে, যেটা কি না উজ্জ্ব আছে, যেটা কি বোঝানো হয় না। তো শাট দ্য ডোর মানে কি বলছে, একটা কমান্ড করছে, আদেশ করছে, কে দরজাটা বন্ধ করো। তাহলে আমি কি করব, এখানে আমাকে লেট একটা অ্যাড করতে হবে বা ইউ আর অর্ডার টু, এই দুটোর মধ্যে যে কোনো একটা আমরা অ্যাড করতে পারি। এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের। ঠিক আছে, তাহলে লেট দ্য ডোর, অবজেক্ট তারপরে আসবে, লেট ইউজ করব, তারপর অবজেক্ট আসবে, এটা অবজেক্ট। লেট দ্য ডোর, একটা বি অ্যাড করব, এই সেন্টেন্স গুলোতে আমরা বি অ্যাড করি। তারপরে শার্টের থার্ড ফর্ম কিন্তু শার্টই হয়, সেই জন্য তোমরা শার্ট দিয়েছে মানে ভাবছো যে শার্ট বসিয়ে দিয়েছে, না, শার্টের ভার্বের থার্ড ফর্ম কিন্তু শার্টই হয়, সেই জন্য এখানে শার্ট হয়েছে। ওকে, ওপেন থাকলে এখানে ওপেনড হতো, ইডি যোগ হতো। বুঝে গেল। তারপরে দেখো রিকোয়েস্ট দিয়ে বলেছে প্লিজ হেল্প মি, তোমরা এখানে কি করতে পারো, এখানে করতে পারো ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি, জাস্ট ইউ আর রিকোয়েস্টেড টু করে দেবে, বাকিটা বসিয়ে দেবে হেল্প মি। এগুলো কিন্তু বাই ছাড়া, এগুলো হচ্ছে স্পেশাল কেস, এগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে। ক্লিয়ার? চলো, তারপরে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ মানে তোমরা জানো কোয়েশ্চেন বাচক। ঠিক আছে, তাহলে কি হবে, when transforming a question the structure remains a question in the passive voice, the auxiliary verb still needs to go before the new subject. তাহলে দেখো who wrote this book, তাহলে এখানে কি WH ওয়ার্ড আছে, কে এই বইটা লিখেছে, তাহলে কোয়েশ্চেন মার্ক কিন্তু কোয়েশ্চেন মার্কই রাখতে হবে। তাহলে কার দ্বারা বইটা লেখা হয়েছে এরকম বলতে হবে, কারণ কোয়েশ্চেন মার্ক রাখতে হবে যেহেতু। তাহলে কি হবে, এখানে আমরা বাই হুম, বুকটা কি সিঙ্গুলার, তাই ওয়াজ, তারপরে ওয়াজ দিস বুক, কারণ আমরা জানি কোয়েশ্চেন বাচক যখন আমরা করছিলাম স্টেটমেন্টে, তখন আমরা কি করছিলাম, সাবজেক্ট আর ভার্বের কি করছিলাম, ইন্টারচেঞ্জ করছিলাম। তাহলে ভার্বটা আগে চলে আসছিল, সাবজেক্টটা পরে চলে যাচ্ছিল। সেম ভাবে এখানেও হচ্ছে, জাস্ট আগে একটা এই WH ওয়ার্ডটার জন্য আমরা বাই হুম দিচ্ছি। তারপরে দেখো এখানে আমি যদি এটা, এই বুকটা যদি স্টেটমেন্টে থাকতো, তাহলে আমি এমনি নর্মাল কি লিখতাম, দ্য বুক ওয়াজ লিখতাম। কেন ওয়াজ লিখতাম, কারণ এখানে রোট আছে, রোটটা আমরা কি জানি V2। এখানে যদি রাইট থাকতো তাহলে ইজ লিখতাম। ঠিক আছে, দ্য বুক ইজ নর্মাল সেন্টেন্সের ক্ষেত্রে। যেহেতু এটা কোয়েশ্চেন মার্কে আসতে হবে, তার জন্য কি করতে হবে, ভার্বটাকে আগে আনতে হবে আর সাবজেক্টটাকে তারপরে দিতে হবে। তাই এখানেও কিন্তু ইন্টারচেঞ্জ হয়ে দেখো ওয়াজ দিস বুক হয়ে গেছে, দিস বুক ওয়াজ হয়নি। বোঝা গেল? আর এটা যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকতো তাহলে ইজ দিস বুক হতো, তারপরে থার্ড ফর্ম যেমন ছিল বসে গেল, কোয়েশ্চেন মার্ক বসে গেল। ক্লিয়ার? এইভাবে আমরা করব। আমরা ট্রান্সফরমেশনে কিন্তু একই ভাবে করেছিলাম ইন্টারোগেটিভ, জাস্ট এখানে ভয়েস চেঞ্জ, যেহেতু কোয়েশ্চেন মার্ক রাখতে হবে তাই আমাকে আগে কিন্তু WH ওয়ার্ড একটা জন্য এটা আনতে হচ্ছে। ক্লিয়ার? তারপরে দেখো ডু ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংলিশ বলো, তাহলে কি বলছে দেখো ডু এর বদলে আমরা কি আনছি এখানে, ইংলিশ। ইংলিশটা কি সিঙ্গুলার, তাই আর এটা ডু থেকে আমরা কি বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট টেন্সে আছে,
তাহলে প্রেজেন্ট টেন্স ইংলিশের সাথে ইংলিশ আমরা ইজ দিতাম, তার জায়গায় এখানে কি করব, ইজ ইংলিশ আগে দেবো ওই জন্য। তাহলে ইজ ইংলিশ স্পোকেন বাই ইউ, বুঝে গেছে? তাহলে এটা ইন্টারচেঞ্জ হতো নর্মাল সেন্টেন্সের ক্ষেত্রে, কিন্তু এখানে যেহেতু কোয়েশ্চেন মার্কে তাই এটা আগে ভার্বটা আসছে তারপরে সাবজেক্টটা যাচ্ছে, বাকি একই। ক্লিয়ার? তাহলে এই হলো আমাদের ইন্টারোগেটিভের ভয়েস চেঞ্জ। এবার দেখে নাও উইথআউট বাই কিছু আরো সেন্টেন্স আছে, সেগুলো দেখব কেমন ভাবে সেগুলো হয়। সেগুলো নর্মাল ভাবে জাস্ট ভয়েস চেঞ্জ হয়ে যাবে। কিরকম দেখো, অ্যাক্টিভ ভয়েসে কি আছে, পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে মানুষের দ্বারা ইংলিশ বলা হয়, তাহলে কি ইংলিশ বলা হয় মানুষের দ্বারা, মানুষের দ্বারা ইংলিশ বলা হয়, ইংলিশ বলা হয় মানুষের দ্বারা। একই তো ঘুরিয়ে বলছি, কিন্তু কোনো বাই অ্যাড করছি না, জাস্ট একই জিনিস কিন্তু আমরা এদিক ওদিক করে বলছি। তাহলে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। দেখো উই নো পিপল আর দ্য স্পিকার্স, তাই তো আমরা জানি তো যে পিপলরাই তো বলবে, নাহলে কে বলবে ইংলিশটা? আমি বলছি, আমিও তো একটা মানুষ, তুমি বললে তুমিও তো একটা মানুষ। তা পিপল, আমরা পিপলের মধ্যে পড়ি, তো পিপলের দ্বারা বলা হচ্ছে, ইংলিশ বলা হচ্ছে পিপলের দ্বারা। ঠিক আছে, ওই জন্য আমরা পিপলটাকে কি করছি, আর দিচ্ছি না। এটা আমরা জানি অলরেডি যে পিপলই বলবে, তাই পিপলটাকে কিন্তু এখানে আর দিচ্ছি না, কারণ ইংলিশ পুরো বিশ্বে বলা হয়। ক্লিয়ার? তারপর দেখো কি বলছে, সামওয়ান স্টল মাই ওয়ালেট। কেউ একজন আমার ওয়ালেটটা চুরি করেছে। তাহলে কি আমার ওয়ালেটটা চুরি হয়ে গেছে, আমি যখন বাড়িতে গিয়ে বলবো, কি বলবো, আমার ওয়ালেটটা চুরি হয়ে গেছে। আবার বলবো সামওয়ান, তার সামওয়ান মানেই তো বোঝাচ্ছে কেউ একজন তো চুরি করবে, সামওয়ান মানে তো কেউ একজন হবে যাকে আমি জানি না, আননোন কেউ একটা। তো ওটা আমার দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাই ওটা আমি আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ইউজ করবো না। তাহলে কি করবো, মাই ওয়ালেট ওয়াজ স্টোলেন। ঠিক আছে, মাই ওয়ালেটটা এদিকে চলে আসলো, এবার ওয়াজ স্টোলেন, চুরি তো হয়ে গেছে তাই ওয়াজ স্টোলেন। বুঝে গেল? চলো, তো এই জিনিসগুলোই আছে, আর কিছু নেই এখানে উইথআউট বায়াস ছাড়া। তাহলে আশা করি ভয়েস চেঞ্জ নিয়ে তোমাদের আর কোনো ডাউট নেই। তাহলে এই হলো আমাদের ভয়েস চেঞ্জ, যেটা আমাদের কি মনে রাখতে হচ্ছে, আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই তিনটে চিনতে হচ্ছে, সাবজেক্ট ভার্বকে ইন্টারচেঞ্জ করতে হচ্ছে, আর কি করতে হচ্ছে, অবজেক্টটা যেই টেন্স আছে সেই টেন্স অনুযায়ী আমাদের এদিকে বি ভার্ব আনতে হচ্ছে, বি ভার্ব এনে তার সঙ্গে কি করতে হচ্ছে, মেন ভার্ব যেটা আছে সেটা থার্ড ফর্ম করতে হচ্ছে, তারপর বাই অ্যাড করতে হচ্ছে, তারপর সাবজেক্ট অ্যাড করতে হচ্ছে। সেকেন্ড রুলস আমরা যাচ্ছি, কিছু কিছু ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের কমেন্টস রিকোয়েস্ট থাকলে সেখানে আমরা লেট ইউজ করছি, বা ইউ আর রিকোয়েস্ট টু, ইউ আর অর্ডার টু, এরকম ইউজ করে আমরা ভয়েস চেঞ্জ করছি। লাস্টলি আমরা উইথআউট বাই কিছু করছি, যেগুলো স্পেশাল কেস। ঠিক আছে, বাই ছাড়া হচ্ছে, কারণ ওখানে আমাদের বাইয়ের কোনো প্রয়োজন নেই, কারণ আমরা জানি যে এই জিনিসগুলো করা হয়। তো বেসিক্যালি কিছু কিছু কমন বাক্য যেগুলো থাকে সেগুলো আমরা উইথআউট বাইয়ে ভয়েস চেঞ্জ করতে পারি। তো এই হলো আমাদের ভয়েস চেঞ্জ, যার নাম কি হলো, আমি শুরুতেই তোমাদের বলেছিলাম, রিফ্রেশমেন্ট অফ সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্স রিফ্রেশমেন্টের সাথে তোমরা কি করতে পারো, নিজেদের লাইফকেও রিফ্রেশ করতে পারো। তাহলে আশা করি তোমাদের ভয়েস নিয়ে আর কোনো ডাউট নেই। লাস্ট পর্যন্ত থাকার জন্য আমাদের স্কুলওয়ালা ইউটিউব চ্যানেলের সঙ্গে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও।